ওয়েলকাম টু সলভ উইথ বিজয়। তো প্রিপারেশন কেমন চলছে? আশা করি ভালোই চলছে। ফেস্টিভ সিজন চলে গেছে আর এক্সাম সিজন চলে এসছে, কারণ কিছুদিনের মধ্যেই গ্রুপ ডি এক্সাম আছে। আচ্ছা, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 2 আছে, আর তার সাথে আরআরবি এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুটোরই ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ প্রি এগুলোও হবে, কিছু মাসের মধ্যেই হবে। তাহলে পরপর রেলের এক্সাম আছে। আর রেলের পরীক্ষায় একটা জিনিস আমরা দেখেছেও, যে যারা সিবিটি 2 দিয়েছে এবারের, তাহলে তারা একটা জিনিস দেখেছে যে সিবিটি 1-এর অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু সিবিটি 2-তে রিপিট হয়েছে, প্যাটার্ন রিপিট হয়েছে। তাই এই যে সিবিটি 2 এসছে, এখান থেকেও কোয়েশ্চেন্স এবং সিবিটি 1-এর সব এই কোয়েশ্চেন্সগুলো আগামী এক্সামগুলোতে রিপিট হবে। তাই আজকে আমরা এই ভিডিওতে যে সিবিটি 2 হয়েছিল দুটো শিফটে, ঠিক আছে, সেই দুটো শিফটে 35-35 দুটো শিফটে 70খানা ম্যাথ কোয়েশ্চেন এসেছিল। এই 70টা কোয়েশ্চেন থেকে টপ 10 ম্যাথ কোয়েশ্চেন্স আমরা আজকে এই ভিডিওতে সলভ করব। চলো শুরু করি। তো দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? আ ট্রেডার গিভস 10% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস of an article and gives 4 articles free for buying 15 articles and gain 35% in the entire transaction. Assuming a customer pays for 15 articles, the mark price of the article is what percentage more than the cost price? গোদা বাংলায় কোয়েশ্চেনটা হচ্ছে যে ধার্য মূল্যের ওপর 15% 10% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, আর 15টা জিনিস কিনলে 4টে জিনিস ফ্রি দিচ্ছে, ওভারঅলে 35% প্রফিট হচ্ছে। তাহলে মার্কআপ প্রাইস কত, মানে মার্ক প্রাইসটাকে কত বাড়িয়ে রাখা হয়েছে? এই কোয়েশ্চেনটা সলভ করার একটা প্রসেস কি না, আমরা লিখব সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস, আর আমরা ভাববো এই দোকানদারটার পার্সপেক্টিভ থেকে। তাহলে দোকানদারটা যখন 10% ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ 10-এর জিনিস 9 বিক্রি করছে। সেকেন্ড কি না, 15টা জিনিসে 4টে জিনিস ফ্রি দিচ্ছে, অর্থাৎ সে দিচ্ছে কি, দিচ্ছে হচ্ছে 19টা জিনিস দিচ্ছে, কিন্তু পয়সা নিচ্ছে কটার? 15টার। অর্থাৎ 19টা জিনিসের কস্ট প্রাইস লেগেছে, কিন্তু সেলিং প্রাইস সে পাচ্ছে 15টার। আর আমরা ধরে নিয়েছি যে মার্কআপ হচ্ছে এমপি বাই 100, আর এই গোটা ট্রানজাকশানে তার কত প্রফিট হচ্ছে? 35%। তাহলে আমরা সেলিং প্রাইসের জায়গায় লিখতে পারবো 135/100 বাই কস্ট প্রাইসের জায়গাটা। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা এটাকে সলভ করব। 9, 15, 135 কেটে গেল, এখান থেকে 100 গেল, এখান থেকে 100 গেল, তাহলে মার্ক প্রাইস কত হয়ে গেল? 190। তাহলে কত বাড়ানো হয়েছে? 90 ইনক্রিজ করা হয়েছে, 90%। অপশান 1 হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে দেখবো। নেক্সট কোয়েশ্চেন বলছে ডিউরিং আ সেল 50% অফ দ্য গুডস আর সোল্ড অ্যাট 45% প্রফিট, 30% of the remaining, এই লাইনটা ইম্পর্টেন্ট, 35% of the remaining goods are sold at 27% profit and still remaining goods are sold at loss of 43%. If there is an overall profit of x%, then what is the value of x? অর্থাৎ কোনো জিনিসের বলছে 50% জিনিসটা 45% প্রফিটে বিক্রি হয়েছে, তার অবশিষ্ট জিনিসের 30% জিনিস 27% লাভে বিক্রি হয়েছে, আর এখনও অবশিষ্ট জিনিস 43% লসে বিক্রি হয়েছে। তাহলে ওভারঅল x% প্রফিট, এক্সের ভ্যালু কত? মানে কি বলছে? বলছে যে ধরো 100টা জিনিস ছিল, তার মধ্যে 100 টাকা করে প্রত্যেকটার দাম ছিল, তো এর মধ্যে 50% জিনিস প্রফিট কত না 45 টাকা বিক্রি হয়েছে প্রফিটে। তার কত রিমেনিং কত রইল? 50, তার 30% মানে কত? 15। তাহলে 15টা জিনিস বিক্রি হয়েছে 27% প্রফিটে, আর বাকি কত রয়ে গেছে? 100-র মধ্যে 50 15 গেলে বাকি রয়ে গেছে 35, সেটা বিক্রি হয়েছে 43% লসে। এবার এটাকে এখান থেকেও ক্যালকুলেট করতে পারি, অথবা জিনিসের কোয়ান্টিটি এখানে কাটাকুটি করে জিনিসের নাম্বারটা কমিয়ে নিলাম। আমি যদি কাটাকুটি করি তাহলে 5 দিয়ে গেলে এটা 10, 5 দিয়ে গেলে এটা 3, 5 দিয়ে গেলে এটা 7, তাহলে জিনিসের সংখ্যা কটা হয়ে গেল? 20টা, 100 টাকা করে। আর এখানে প্রফিট এবার কত হলো না 450 টাকা, এইখানে প্রফিট, এখানে প্রফিট হচ্ছে 81 টাকা, আর এখানে লস হয়ে গেল হচ্ছে আমার 301 টাকার। অর্থাৎ এটা এটা মাইনাস করলে 220 টাকা হয়ে গেল মাইনাস, এখানে মাইনাস 220 যদি করি, ওভারঅল 230 টাকার প্রফিট হয়েছে। 230 টাকা প্রফিট হয়েছে কততে না 20টা জিনিস যদি আমি 100 টাকা করে কিনে থাকি, তাহলে শতকরা পার্সেন্টেজ বার করব, কাটাকুটি করলে দেখা যাবে এটা এটা কেটে গেল, 20 দিয়ে এটা গেল, হয়ে গেছে 11.5। তাহলে অপশান 1 হয়ে যাবে এটার অ্যান্সার। আর যদি কাটাকুটি না বুঝতে পারো তাহলে একদম সিম্পল 100 100 50 15 35 ধরে করতে পারো। ধীরে ধীরে বুঝতে শিখবে, যত কি বলে প্র্যাকটিস বাড়বে তুমি বুঝতে পারবে যে কোথায় কাটতে হবে, কোথায় শর্টে এগোনো যাবে। ইটস অন, মানে কমপ্লিটলি অন প্রিপারেশন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ অফ দ্য নাম্বারস এত ইউজিং দ্য
রেসপেক্টিভ ওয়েটস এত, অর্থাৎ ভারযুক্ত গড় নির্ণয় করতে বলেছে। এটার প্রসেস কি? প্রসেস হচ্ছে অ্যাভারেজ ইন্টু তার ওয়েট, অ্যাভারেজ ইন্টু তার ওয়েট প্লাস অ্যাভারেজ ইন্টু তার ওয়েট কত 87 প্লাস 23 ইন্টু 15 প্লাস 45 ইন্টু 26 প্লাস 301 ইন্টু 18 থেকে এবারে টোটাল ওয়েটটা ভাগ করে দেবো। টোটাল ওয়েট কত? 9, এটা হচ্ছে তার ওয়েট, তো এটার যোগফল কত না 9 আর 7 16 5 21 27 35 এর 5 7 হয়ে গেল 3, 3 আর 1 4, 4 আর 2 6, 7 15 17, তাহলে এটা টোটাল ওয়েট কত 175। এটা হয়ে গেল হচ্ছে তার ওয়েটেড অ্যাভারেজ। কিন্তু আমরা কি এভাবে ক্যালকুলেশন করব? পরীক্ষার হলে এত গুণ করে ভাগ করার টাইম নেই। আমরা এই ক্ষেত্রে কি করব, ইউনিট ডিজিট দেখতে পারি অথবা ডিজিট সাম দেখতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে ওয়েটেড অ্যাভারেজটা হচ্ছে এক্স। যদি এটা এক্স থাকে তাহলে এই 175টা এখানে মাল্টিপ্লাই হবে 175। এবার আমরা এটা ডিজিট সাম দেখা ট্রাই করি। ইউনিট ডিজিটও দেখতে পারো, কিন্তু এখানে ইউনিট ডিজিট এখানেও 4 আছে এখানেও 4 আছে, তো ডিজিট সামে এগোচ্ছি। তাহলে ডিজিট সামে কি হবে 7 আর 1 8, এটা হয়ে গেল 2 আর 9, এটা হয়ে গেল 2, 2 মানে হয়ে গেল হচ্ছে 8 2 16 মানে হয়ে গেল হচ্ছে 7, এটা হয়ে গেল হচ্ছে 15, এটা হয়ে গেল হচ্ছে 3, এটা 6, এটা 18 মানে হয়ে গেল 0, এটা হয়ে গেল হচ্ছে 3 2 6 5 1 5 30 মানে হয়ে গেল হচ্ছে 3, এটা তো 0, 0 গুণ করলে 0 হবে, আর এখানে হচ্ছে 8 আর 1 18, তাহলে এটাও 0, তাহলে এটাও 0 হবে। তাহলে আলটিমেট এইটা 3 আর 7 যোগ করে কত হবে না, এটা হয়ে যাবে হচ্ছে 10 মানে হয়ে গেল 1। তাহলে এই দিকটার ডিজিট সাম কত 1 ইজ ইকুয়ালস টু এক্স, এর ডিজিট সামটা বার করবো ইন্টু এদিকে কত ডিজিট সাম আছে 5 4 7 12 1 13, 13 মানে হয়ে গেল হচ্ছে 4, তাহলে এদিকে ডিজিট সাম 4। তাহলে এক্স এর ডিজিট সাম এমন হতে হবে যে এটা গুণ করে ডিজিট সামটা যেন 1 আসে। এবার অপশানে চেক করি, 5 8 13 4 17 মানে 8, 6 আর 6 12 মানে হচ্ছে 3, 4 আর 2 6 5 11 মানে হচ্ছে 2, 4 8 12 4 মানে হচ্ছে 16 মানে হচ্ছে 7। তাহলে এই অপশানগুলো ডিজিট সাম দেখলাম। এবার এখানে একবার প্লেস করে দেখব না, যদি 8 ইন্টু 4 করি তাহলে 32 হয়, তার মানে 5, তাহলে এটা হবে না। যদি 3 নিই তাহলে 3 ইন্টু 4 মানে হয়ে গেল 12 মানে 3, এটাও হবে না। যদি 2 নিই 2 ইন্টু 4 মানে 8, এটাও হবে না। যদি 7 নিই ইন্টু 4 মানে 28 মানে হয়ে গেল 1, এই যে 1 আমার লেফটের ডিজিট সামের সাথে ম্যাচ করে যাচ্ছে, অর্থাৎ এক্স এর ডিজিট সাম হবে হচ্ছে 7, অপশন হবে হচ্ছে 4, 48.4। কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স ইচ মেজারিং 72 সেন্টিমিটার 50 সেন্টিমিটার 27 সেন্টিমিটার required to construct a wall 81 meter long, এত মিটার হাইট, এত মিটার thick, while the sand and cement mixture occupies 40% of the total volume। তাহলে বক্তব্যটা হচ্ছে একটা দেওয়াল তৈরি করা হচ্ছে, দেওয়ালের জন্য ইটের সাইজটা দিয়ে দিয়েছে এক একটা ইটের, তো নাম্বার অফ ইট কটা লাগবে বলে দিয়েছে, মানে জানতে চেয়েছে। আর দেওয়ালের কি বলে দিয়েছে, আয়তন বলে দিয়েছে, যার মধ্যে থেকে 40%টা বালি সিমেন্ট খেয়েছে, তাহলে বাকিটা ইট লাগবে। তাহলে এবার এটা বার করবো, ধরে নিচ্ছি ইট হচ্ছে এক্সট্রা লাগবে, আর ইটের এক একটার আয়তন কত 72 ইন্টু 50 ইন্টু 25 ইজ ইকুয়ালস টু দেওয়ালের আয়তন কত 81 সেন্টিমিটার আছে, ওটাকে আমরা নিয়ে মিটার আছে সেন্টিমিটার নিয়ে যাব 29 ইন্টু 100 ইন্টু 0.8 ইন্টু 100, আর এটার কি 40%টা তো সিমেন্ট বালি আছে, তাহলে ইটের পার্সেন্টেজ কত 60%, গোটা আয়তনে 60%টা ইট আছে। ব্যাস এবার ক্যালকুলেশন স্টার্ট করবো, এখান থেকে নামালাম 10, 25 দিয়ে গেল হচ্ছে 4, 9 দিয়ে গেল 9, 9 দিয়ে গেল 8, 8 দিয়ে এই 8টাকে কেটে দাও, আর 50 দিয়ে এটাকে কেটে দিই হচ্ছে 2, আর এইখান থেকে এই 100 কেটে দিই, এই 0 কেটে দিই, তাহলে এটা কত হয়ে গেল 9 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 2 ইন্টু 6। ইউনিট ডিজিট চেক করে দেখি একবার, 4 9 36, এখানে হয়ে যাবে 9 2 18, এখানে 6 6 48, 6 48, 8 হবে ইউনিট ডিজিট। এখানে অপশন 3 একটাতে ইউনিট ডিজিট 8 আছে, অপশন 3 হয়ে যাবে এটার অ্যান্সার। চলে যাবো কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, বলছে যে ফ্রম এ ট্যাক্সি স্ট্যান্ড 2 cabs start at a speed of 57 km/h at an interval of 12 minutes, ঠিক আছে, both cabs traveling in the same direction. A man coming in the opposite direction towards the taxi stand meets the cab at an interval of 10 minutes. Find the speed of the man. এই কোয়েশ্চেনটা, এই প্যাটার্নটা সিবিটি 1 এ এসেছিল এবং সিবিটি 2 তে রিপিট হয়েছে। তাহলে কোয়েশ্চেনটা বাংলায় কি বলছে, বলছে যে একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটো ট্যাক্সি, বলছে যে এরম একটা ট্যাক্সি ফার্স্ট একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে 57 km/h স্টার্ট করলো, 12 মিনিট চললো, 12 মিনিটে যতক্ষণে এখানে পৌঁছলো তখন সেকেন্ড ট্যাক্সি আবার স্টার্ট দিয়েছে।
তাহলে এটা কি 12 মিনিট চলেছে এইখান থেকে এতটা। এবার বলছে যে এখানে একটা ম্যান সে এদিক থেকে হাঁটা স্টার্ট করেছে এবং এ 10 মিনিট চলার পর এই পয়েন্টে গিয়ে এই ট্যাক্সিটার সাথে মিট করেছে, ঠিক আছে, এইখানটা। তাহলে ম্যানের স্পিড কত? এবার আমরা একটা জিনিস দেখছি যে ম্যান এখান থেকে কতক্ষণ চলেছে 10, এই ট্যাক্সিটা এখান থেকে কতক্ষণ চলেছে তাহলে 10 এই পয়েন্টে মিট করার জন্য। এবার এই ট্যাক্সিটা এখান থেকে এত দূর যেতে কতক্ষণ লাগে 12 মিনিট, কিন্তু এ চলেছে কত 10 মিনিট, অর্থাৎ 2 মিনিট সে চলেনি। এই 2 মিনিটটা কি ম্যান কভার করেছে 10 মিনিট ধরে। তাহলে ম্যান আর ট্যাক্সির টাইমের রেশিও কত? ম্যান যেটা 10 মিনিটে কভার করছে সেটা ট্যাক্সিটা যদি ম্যানটা না আসতো তাহলে 2 মিনিটে কভার করে দিত। তাহলে রেশিও কত 5:1। তাহলে স্পিডের রেশিও কত 1:5। তাহলে টাইম এটা অপোজিট হয়, মানে রিভার্স হয় তার। তাহলে 5 বরাবর 57.5 হলে 1 বরাবর কত ক্যালকুলেট করো 1.4। তাহলে অপশন 4 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলে যায় পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 6 কি বলছে? রমেশ দুটো ভিন্ন প্রকল্পে প্রতিটিতে 25,000 টাকা করে 2 বছরের জন্য বিনিয়োগ করেছে। ভালো কথা। প্রথম প্রকল্পে সুদের হার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করেছে, আর সেকেন্ড প্রকল্পে সুদের হার 6% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে। তাহলে দুটো প্রকল্প থেকে অর্জিত চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? অর্থাৎ সে করেছে কি 25,000 টাকা 2 বছরের জন্য 2 জায়গায় ইনভেস্ট করছে। একবার ইনভেস্ট করছে 8% ইন্টারেস্টে, আর একটা জায়গায় ইনভেস্ট করছে 6% ইন্টারেস্টে, কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে সুদের ডিফারেন্স কত জানতে চাইছে। তাহলে যদি 8% করে ইনভেস্ট করে তাহলে 2 বছরের সুদ কত হবে? 8 + 8 + 8 × 8/100, মানে হয়ে গেল হচ্ছে 16.64। আর 6 করে করলে 6 + 6 6 × 6/100, তাহলে এটা হয়ে গেল হচ্ছে 12.36। তাহলে দুটো সুদের ডিফারেন্স কত হবে 2 বছরে? না 2.8, এটা 2 না, এটা সরি 4.8, 3 এর 4 2। তাহলে 2 বছরের সুদের ডিফারেন্স হবে এটা। এটাকে ক্যালকুলেট করে দিই তাহলে 25,000 টাকার জন্য কত হবে? না 25,000 × 4.28/100। এইটাও একটা নিচে নিয়ে এলাম, তাহলে এই দুটো জিরো গেল। এখান থেকে 25 দিয়ে কাটলে 10, এখানে 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলাম এখানে 107। তাহলে সোজা দেখতে পাচ্ছি 1070 ইজ দ্য অ্যান্সার। অপশন 1 হয়ে যাবে এটার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 7। A solid metal cylinder with height of 20 cm and diameter of 14 cm is melted to form two solid cones whose volumes are in the ratio 3:4 and their height is kept at 35 cm. What will be the percentage change in the plane surface area between the former and the later? অর্থাৎ একটা বেলন যার হাইট বলে দিয়েছে 20 আর ব্যাস বলে দিয়েছে, সেটাকে গলিয়ে দুটো শঙ্কু বানানো হয়েছে। শঙ্কু দুটোর আয়তনের অনুপাত বলে দিয়েছে, আর কি বলেছে তার উচ্চতা বলে দিয়েছে। এবার দুটো শঙ্কুর সমতলের ক্ষেত্রফলের পার্সেন্টেজ কত চেঞ্জ হয়েছে সেটা জানতে চাইছে। পার্সেন্টেজ চেঞ্জ কত জানতে চাইছে। এই কোশ্চেনটা একটু দেখেই মনে হচ্ছে একটু ক্যালকুলেটিভ হতে পারে, তো দেখা যাক কি বলছে। না আমরা সবার আগে কি করব, শঙ্কু দুটোর ব্যাসার্ধটা বার করতে চেষ্টা করব, কারণ পৃষ্ঠতলের এর জন্য ব্যাসার্ধটা লাগবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ছোট শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে আর বড় শঙ্কুটার ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে 1/3 × পাই × r², আর শঙ্কুর হাইট কত বলেছে 35। সেটা কত হবে না বেলনের আয়তনের ছোট শঙ্কুটা কত 3 ভাগ, টোটালটা 7 ভাগে 3 ভাগ হচ্ছে বেলনের। তাহলে 3/7 × পাই × r² × h। তাহলে এই 7 দিয়ে এই 7টা গেল, পাই কাটলো, 7 থেকে এই 35 গেল 5, 5 থেকে এইটা গেল 4। তাহলে r² হয়ে গেল হচ্ছে 3 × 4, মানে হয়ে গেল হচ্ছে 36। আর বড় শঙ্কুটার ক্ষেত্রে 1 × পাই × ক্যাপিটাল r² × 35 ইজিক্যালস টু 3/7 × পাই, 3/7 না 4/7 × পাই × 7² × 20। আবার এই 7 দিয়ে 7টাকে কাটলাম, এই 7 দিয়ে এই 5টাকে এখানে 5 দিয়ে গেল হচ্ছে 4, আর এই পাই কেটে গেল, অর্থাৎ ক্যাপিটাল r² হয়ে গেল হচ্ছে 4 × 4 × 3, মানে হয়ে গেল হচ্ছে 48। ঠিক আছে, তাহলে এই দুটো যে শঙ্কু আছে এর সমতলের সমতল এরিয়া যেটা আছে, মানে সমতল পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে না পাই r² প্লাস পাই ক্যাপিটাল r², অর্থাৎ পাই এটা 36 প্লাস এটা যোগ করলে কত হয়ে যাবে 4, 84 পাই হয়ে যাবে শঙ্কু দুটোর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমতল পৃষ্ঠের। আর বেলনটার কত হবে না
2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 98 পাই। তাহলে কত চেঞ্জ এসছে, 98 থেকে 84 হয়েছে, মানে 14 পাইয়ের চেঞ্জ এসছে। 14 পাইয়ের চেঞ্জ কততে এসছে, 98 পাইতে। এটা কাটলে হয়ে গেল 7, অর্থাৎ 1/7 মানে আমরা জানি কি 14.27%। অপশন 4 হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, বলছে যে দ্য কস্ট অফ 8 পেন্স অ্যান্ড 5 নোটবুকস ইজ 130, দ্য কস্ট অফ 1 পেন ইজ ইনক্রিজ বাই 25%, the cost of 1 notebook is decreased by 20%, then the cost of 2 pen and 4 notes become 82. What is the original cost of 1 pen 2 notebook? এটা ক্যালকুলেটিভ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন CBT 1 এ এসেছিল এবং কোয়েশ্চেনটা এমনভাবে দেয়া আছে, আশা করি অন্য শর্ট মানে একটু বুদ্ধি খরচ করলে এটার সলিউশন আমরা বেশি ঝামেলা না করে বার করতে পারবো। সবার আগে দেখে নিই কী আছে, যেগুলোতে পারবো না সেখানে তো ক্যালকুলেশন ছাড়া অপশান নেই। তাহলে কি বলছে, বলছে যে 4 পেন প্লাস 5 নোটবুকের দাম হচ্ছে 130। ঠিক আছে, আর কি বলছে, একটা পেনটাকে ইনক্রিজ করা হচ্ছে 25%, মানে পি যদি পেনের প্রাইস থাকে ইনক্রিজ হয়ে গেলে কত হবে 1.25 পি, আর নোটবুকের দাম 20% ডিক্রিজ যদি এন থাকে তাহলে এটা হয়ে যাবে 0.8 এন। তাহলে কি বলছে যে কমার পরে দুটো পেন অর্থাৎ 2 ইন্টু 1.25 পি প্লাস 4টে নোটবুক 4 ইন্টু 0.8 এন, তার দাম কত বলেছে 82। আর কি জানতে চাইছে আমার না 1 পেন প্লাস 2 নোটবুকের প্রাইস কত, তো আমি এটার প্রাইস ধরে নিচ্ছি এক্স। নাও এখন যদি মানে নর্মাল ওয়েতে সলভ করতে হয় তাহলে আমাকে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। আর এছাড়া দেখছি যদি আমি অন্য কোনো প্রসেসে একটু সলভ করতে পারি, তাহলে এখানে কি বলছে একটা পেন আর দুটো নোটবুকের দাম এক্স, তাহলে আমি ধরে নিচ্ছি তাহলে কি হবে 4টে পেন 4 দিয়ে যদি গুণ করি তাহলে 8টা নোটবুকের দাম কত হবে 4x। এবার এইটা আর এটাকে কম্পেয়ার করব, 4টে পেন 4টে পেন 5টা নোটবুক 8টা নোটবুক, তাহলে কি আছে এখান থেকে এখানে 3টে নোটবুক বেশি আছে, তাহলে এর যা প্রাইস আছে 130, তাহলে এর প্রাইস 130 থেকে বেশি হওয়া উচিত 4টে পেন 8টা নোটবুকের দাম, অর্থাৎ 4x গ্রেটার দেন 130 হওয়া উচিত। তাহলে x গ্রেটার দেন 130/4 হওয়া উচিত, অর্থাৎ 4/130 মানে কত 32.5। তাহলে x এর ভ্যালু আর যাই হোক 32.5-এর থেকে বেশি হবে। এবার যদি অপশানে এরকম কোনো অপশান থাকে তাহলে টিক করব, আর যদি এরকম কাছাকাছি না পাই তাহলে সলভ ছাড়া কোনো অপশান নেই। এখানে আমি দেখতে পাচ্ছি একটা অপশান আছে, অপশান নাম্বার 4, যেটা 32.5-এর থেকে বেশি, ব্যাস টিক করে বেরিয়ে যাব। পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, বলছে দ্য প্রাইস অফ ফুয়েল ডিক্রিজেস বাই 10%, 45%, 10% ইন দ্য 3 সাকসেসিভ মান্থস, but increases by 65% in the 4th month. What is the percentage increase decrease in the price of fuel in the 4th month as compared to its original price? সোজা বাংলায় বলতে চাইছে যে প্রাইস আগে 10% কমেছে, 45% কমেছে, 10% কমেছে, আর লাস্ট মান্থে 65% বেড়ে গেছে, তাহলে ওভারঅল চেঞ্জেসটা কত হয়েছে সেটা জানতে চাইছে। এটা কিভাবে সলভ করব না, প্রথম মাসে কি 10% কমেছে অর্থাৎ 10-এর জিনিস 9 হয়েছে, তারপরের মাসে কি 45% কমেছে অর্থাৎ 100 জিনিস 45% কমলে কত 55 হয়, দুদিকে কাটলে 20, এটা হয়ে গেল 11, অর্থাৎ 20-র জিনিস হয়ে যায় 11, তারপরে আবার 10 অর্থাৎ 10-এর জিনিস 9 হয়, তারপরে 100 জিনিস 165 হয়েছে, 65% বেড়ে 100 জিনিস 165 হয়েছে, অর্থাৎ কাটাকুটি করলে 20-র জিনিস হয়েছে 33, অর্থাৎ 20-র জিনিস হয়ে গেছে হচ্ছে আমার 33। এবার গুণ করি, 2 2 4, 1 2 4 0, 1 2 3 4, এটাকে গুণ করি 81 ইন্টু এখানে এটা কত 33 মানে হচ্ছে 11 ইন্টু 3, তাহলে 11 ইন্টু 11 মানে হচ্ছে 121 ইন্টু 3, এটাকে গুণ করি 3 দিয়ে 121 মানে হচ্ছে 363, তার সাথে 81কে গুণ করি তাহলে 3 6 3, আর এটা হয়ে যাবে হচ্ছে 3 8 24 4, হাতে গেল 2, 6 48 2 0, আচ্ছা 5 29, তাহলে গেল 3 0 4 9 2, তাহলে কি হয়েছে 40,000-এর জিনিস এখন এত হয়ে গেছে, তাহলে কত কমেছে, কমেছে দেখতে পাচ্ছি 40,000 জিনিস কমে গেছে, 40,000 জিনিস কমেছে তার মানে হয়ে গেল বৃদ্ধি তো পাইনি, তাহলে এই দুটো অপশন কেটে গেল। আচ্ছা এবার দেখি কত কমেছে না 40,000 থেকে কত কমেছে 29403, অর্থাৎ 7 9 5 0 1, তাহলে এটা কততে কমেছে না 40,000-এ কমেছে, পার্সেন্টেজ বার করব ডিক্রিজের, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো, 4 দিয়ে এটাকে কাটবো, তাহলে আসবে হচ্ছে 4 2 8, 2 5 4 6 24, ঠিক আছে, তাহলে 26 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, এখানে 26 দেখতে পেয়েছি,
অপশান 1 টিক করে বেরিয়ে যাব, পরীক্ষার হলে এভাবেই এগোবো। চলে আজকে লাস্ট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি আছে বলছে, ইফ x varies inversely as y cube minus 1 and x is equals to 6 when y is equals to 4, find the value of x when y is equals to 8। অর্থাৎ x এর মান y cube minus 1 এর সাথে ব্যস্তানুপাতিক রয়েছে, y 4 হলে x এর মান 6 হয়, y 8 হলে x কত হবে। এই কোয়েশ্চেনটা আমরা এভাবে সলভ করি না, x কার সাথে ব্যস্তানুপাতিক, y cube minus 1, অতএব x is equals to k by y cube minus 1 ধরবো, k এখানে কি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার কি বলছে, x ইকুয়ালস টু 6, অর্থাৎ x এর ভ্যালু 6 যখন y এর ভ্যালু 4, 4 মানে এখানে 4 বসালে 4 এর কিউব মাইনাস 1, অর্থাৎ k হয়ে গেল হচ্ছে 6 ইন্টু এটা কত 63। এবার বলেছে যে y এর ভ্যালু 8 হলে x কত, তাহলে x ইজ ইকুয়ালস টু k মানে 6 ইন্টু 63 আমরা দেখতে পাইছি, আর এটার ভ্যালু 8 মানে হচ্ছে 8 এর কিউব মাইনাস 1, অর্থাৎ 6 ইন্টু 63 বাই 511, কাটবো এটা 7 দিয়ে, এটা 7 দিয়ে 9, এটা হয়ে গেল হচ্ছে 73, তাহলে 54 বাই 73, অপশান ডি। অপশান ডি হয়ে গেল এটার অপশান অ্যান্সার। তাহলে আজকে আমরা 10টা কোয়েশ্চেন করে নিয়েছি, আর এটা ছিল এই ভিডিওটার এন্ড কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। তাহলে যা 70 কোয়েশ্চেন্স ছিল, 70-র মধ্যে ইম্পর্টেন্ট 10 কোয়েশ্চেন্স করেছি এই পার্টটায়। পরবর্তীতে দেখি অন্য একটা পার্ট আনার চেষ্টা করবো যেখানে আরও 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো, কারণ এই কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করে রাখো, এই কোয়েশ্চেনগুলো আগামী এনটিপিসিতে ধরে নাও আসছে, তাই জন্য প্র্যাকটিস করতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি কোথাও কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করো, ওই পার্টিকুলার কনসেপ্টের ওপর কোনো ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর যদি বলো তোমরা যে 35 কোয়েশ্চেন 35 অর্থাৎ গোটা 70 কোয়েশ্চেনের সলিউশন চাই, তাহলে কমেন্ট করো, সেক্ষেত্রে সেই মানে গোটা ডিটেল সলিউশন আমরা আনতে পারি। ঠিক আছে, চলো, গুড বাই।